তখন রাত প্রায় 11টা। নির্জন রাস্তা। কয়েকটা কুকুর এদিক ওদিক ঘুরে ফিরে বেড়াচ্ছে। লোডশেডিং এর কারণে শহরের বাড়ি ও ফ্ল্যাটের সামনের লাইটগুলোও আজ বন্ধ। রাস্তার লাইট পোস্টগুলিও সবকটি সজীব নয়। মেইন রাস্তা ছেড়ে গলির মধ্যে ঢুকতেই গা ছমছম করে উঠল জয়িতা। এখানকার ল্যাম্প পোস্টগুলিও অনেকটাই দূরে দূরে, একটা জ্বললেও তিনটেই বন্ধ। ইউনিভার্সিটি থেকে ফেরার পথে ট্রেন ধরতে না পারায় এই সমস্যার সম্মুখীন হতে হয়েছে আজ জয়িতাকে। এর আগে এত রাতে কখনো বাড়ি ফেরেনি সে। এমন নির্জন অন্ধকার রাস্তায় সে আগে কোনোদিনও যায়নি। সমাজের পরিস্থিতিও তো আর ভালো নয়। খবরের কাগজ, টিভি খুললেই শুধু ধর্ষণের খবর। এত রাতে সাহায্য চেয়ে রাস্তায় চিৎকার করলেও কেউ এগিয়ে আসবে না। বাড়িতে অসুস্থ মা। নিরুপায় হয়েই চারপাশে একবার দেখে অন্ধকার গলির মধ্যেই পা বাড়ায় সে। আর অন্ধকার রাস্তায় নিজের পায়ের প্রতিধ্বনির শব্দেও চমকে উঠছিল সে। বারবার ভাবছিল এই বুঝি কেউ তার পিছু করছে। তবে চারিদিকে তাকিয়ে রাস্তাটি নির্জন দেখে একটু স্বস্তি অনুভব করছিল সে। এমন সময় হঠাৎ পেছনে ঘুরে দেখতে পায় একটা মাঝবয়সী ছেলে সজোরে তার পেছনে হেঁটে আসছে। ছেলেটিকে দেখেই জয়িতা হাঁটার গতি বাড়িয়ে দেয়। তবু কিছুক্ষণের মধ্যেই ছেলেটি জয়িতাকে ধরে ফেলে। ছেলেটি যখন জয়িতার পাশাপাশি হেঁটে চলেছে, জয়িতা তখন ছেলেটির দিকে একবারও ফিরে না তাকিয়ে সজোরে হাঁটছিল। কিছুক্ষণ পর জয়িতা ইচ্ছে করেই তার হাঁটার গতি কমিয়ে দেয়। তবু ছেলেটি তার পিছু ছাড়ল না। ছেলেটিও তার হাঁটার গতি কমিয়ে জয়িতার পাশাপাশি চলছিল। এভাবে কয়েক মিনিট হাঁটার পর ছেলেটি হঠাৎই নিজের হাঁটার গতি বাড়িয়ে জয়িতাকে ছেড়ে এগিয়ে চলে গেল। আর ছেলেটিকে চলে যেতে দেখে জয়িতা কিছুটা স্বস্তি অনুভব করলো। সে ধীর গতিতে বাড়ির দিকে এগিয়ে আসতে থাকে। আর কিছুটা গেলেই বাড়ি পৌঁছে যাবে সে। রাস্তায় হাঁটতে হাঁটতে সে বলছিল, হে ভগবান, এতটা পথ একাই চলে এলাম, এটুকু পথেও তুমি রক্ষা করো। কিছুটা যেতে না যেতেই চমকে ওঠে জয়িতা। দেখতে পেল সেই ছেলেটি আরো দুজনকে সাথে নিয়ে তার মুখোমুখি এগিয়ে আসছে। এই নির্জন অন্ধকার রাস্তায় তিনটে ছেলেকে এগিয়ে আসতে দেখে তার গলা শুকিয়ে উঠল। সে ভেবে কুল করতে পারলো না সে বাড়ির দিকে এগিয়ে যাবে নাকি আবার উল্টো পথে হেঁটে কোথাও নিজেকে লুকোবে। তবু সে ধীরে ধীরে বাড়ির দিকেই এগিয়ে যেতে থাকে। ছেলেগুলো যতই এগিয়ে আসছিল, জয়িতা যেন আরো বলশূন্য হয়ে পড়ছিল। ছেলেগুলো যখন একদম তার কাছাকাছি চলে এসেছে, জয়িতা চোখ বন্ধ করে তাদের পাশ দিয়ে হেঁটে চলে যায়। ছেলেগুলোকে পাশ কাটিয়ে কিছুটা এগোতেই সে যেন প্রাণ ফিরে পায়। তারপর সজোরে হেঁটে বাড়ির সামনে এসে দেখে মা দরজার সামনে বসে আছে। দরজা খুলতে খুলতে মা জিজ্ঞেস করলো, কি রে, ট্রেন ধরতে পারিসনি তো? রাস্তায় কোনো অসুবিধা হয়নি তো মা? না মা, তবে কয়েকটা ছেলেকে রাস্তায় ঘুরতে দেখলাম। ওহো, ওরা ওরা তো পাড়ার ক্লাবের ছেলে। ওরা রাস্তায় রাতে পাহারা দেয়। মেয়ে, তুমি রাস্তা দখল করো, এই একটি কথা আর যেভাবে আমাদের পশ্চিমবঙ্গে প্রতিটি জেলায় প্রত্যেকের মনে সাড়া ফেলেছে, এর জন্য আমিও একজন মেয়ে হয়ে সকলের কাছে কৃতজ্ঞ। মেয়েদের বিপদ আসলে পুরুষ থেকে নয়, মেয়েদের বিপদ আসে কিছু পুরুষরূপী নরপিশাচ থেকে। আমি তাদেরকে পুরুষের আখ্যা দিতেই নারাজ, কারণ তারা পুরুষ হতেই পারে না। একজন পুরুষ হলো তিনি যিনি সবসময় নারীকে সকল বিপদ থেকে রক্ষার দায়িত্ব নিয়ে থাকেন। সে হতে পারে আমার বাবা, আমার ভাই, স্বামী, বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন, এমনকি অচেনা কোনো পুরুষও হতে পারে। সে তার যথাসাধ্য দিয়ে আমরা কোনো বিপদের সম্মুখীন হলে আমাদের বিপদ থেকে রক্ষা করে থাকেন। তাই মুখে বললেও আমরা কখনোই মধ্যরাতে বাড়ি ছেড়ে বেরিয়ে রাস্তা দখল করব না। আমার আর্জি থাকলো সে সকল পুরুষদের উদ্দেশ্যে যারা নাকি পুরুষরূপী নরপিশাচ নয়। তারা যেন আরো অনেকটা বেশি করে দায়িত্ব নিয়ে আমাদের অর্থাৎ নারীদের এই নরপিশাচগুলির হাত থেকে রক্ষা করতে পারেন। আশা রাখছি পুরুষ জাতির প্রতি। আর ডক্টর মৌমিতা দেবনাথের আরজিকর কেসের বিষয়েও বিচারের আশা রাখছি পুরুষ জাতির কাছ থেকেই। আমরা সকলেই জানি রাস্তা পুরুষ জাতির ছিল, পুরুষ জাতির আছে, আর পুরুষ জাতিরই থাকবে।